আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি তোমরা সুস্থ আছো, ভালো আছো। আজকে আমরা জিএসটি 2022-23 সেশনে আসা সায়েন্সের কোশ্চেন অর্থাৎ ম্যাথ সলভ করব, ঠিক আছে? তো এই ম্যাথ সলভ করার জন্য তোমরা অবশ্যই আগের ভিডিওটা দেখে নিবা, 23-24 সেশনে যেটা আসছে সেটা দেখে নিবা। আর আমরা একটু সিকোয়েন্স মেনটেন করার চেষ্টা করছি। সিকোয়েন্স বলতে এর আগে টোটাল 1 থেকে 25টা আমরা কোশ্চেন সলভ করছি। এখন আমরা 1 থেকে শুরু না করে 26 থেকে 50 পর্যন্ত এভাবে আমরা করব, ঠিক আছে? যাতে করে একটা সিকোয়েন্স মেনটেন হয়, তোমরা বুঝতে পারো যে এর আগে ভিডিও আছে বা পরে আছে এরকম কিছু, ঠিক আছে? তো চলো একটু আমরা শুরু করি। প্রথমেই আমাদের আসতেছে যে একটা ফাংশন দেয়া আছে, বলা হচ্ছে ফাংশনের ডোমেন নির্ণয় করো। এখন ডোমেনটা কি আসলে? দেখো, একটা ফাংশন যদি আমি বলি, ধরো একটা ফাংশন y ইকুয়াল টু x প্লাস 3, কথার কথা এটা একটা ফাংশন, তাই তো? তো এই ফাংশনে যদি ডোমেন বের করতে বলে তাহলে তোমাকে বের করতে হবে যে এক্স এর কিছু বাস্তব মান, বের করতে হবে। এক্স এর যে বাস্তব মানের কারণে এই ফাংশনটা সংজ্ঞায়িত হবে, বা তুমি ওয়াই এর কিছু বাস্তব মান পাবা, সেগুলোই হচ্ছে ডোমেন, ঠিক আছে? তো আমরা ঠিক একইভাবে এটা বের করব। এর আগে একটু দেখি যে লগের যে ফাংশনগুলো আছে আমাদের, ধরো এ বেস বি। তো এইটার ক্ষেত্রে মেইন ম্যাটার হচ্ছে যে এই বি এর মানটা কখনোই 0 হতে পারবে না, এবং বি এর মানটা অবশ্যই গ্রেটার দেন 1 হতে হবে। লগারিদমের ক্ষেত্রে এটা একটা হচ্ছে কন্ডিশন আমাদের, ঠিক আছে? তো এই কন্ডিশন অ্যাপ্লাই করেই আমরা এই কোশ্চেনটা সলভ করব। তো এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 4, এটার ক্ষেত্রে কন্ডিশন হচ্ছে কি হতে হবে আমাদের? এটার মান হতে হবে গ্রেটার দেন 0। ওকে, তাহলে আমরা লিখছি x গ্রেটার দেন রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 4। ওকে, এখন এখানে যে সমস্যা হচ্ছে, দেখো একটা ফাংশন যদি আমি বলি f অফ x ইজ গ্রেটার দেন g অফ x, ঠিক আছে? এবং এর উপর যদি আর একটা রুট দেয়া থাকে, কন্ডিশনটা যদি একটু জটিল হয়, সেক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে এই g অফ x এর মানটা তুমি কখনোই নেগেটিভ নিতে পারবা না। কি কথা ঠিক আছে? কি নিতে পারবা না? নেগেটিভ নিতে পারবা না। কেন নিতে পারবা না? এর কারণটা হচ্ছে রুট আছে, কি ঠিক আছে? ওকে, এখন তাহলে কথাটা হচ্ছে যে ফাংশন অফ এক্স, এটার মানটা কি হতে হবে? অবশ্যই গ্রেটার দেন 0 হতে হবে। আর জি অফ এক্স এর যে ব্যাপারটা, এই মানটা অবশ্যই কি হতে হবে? গ্রেটার 0 তো হতেই হবে, ইকুয়ালও হইতে পারে। কেন ইকুয়াল হইতে পারে? কারণ হচ্ছে আমাদের কন্ডিশন হচ্ছে এই ফাংশন অফ এক্স, এই মানটা জি অফ এক্স এর থেকে বড় হতে হবে। তো এই ক্ষেত্রে এটা যদি 0 হয়ে যায় আর এফ অফ এক্স যদি 0 থেকে বড় হয়, তাহলে এই কন্ডিশনটা আমাদের কি করে? স্যাটিসফাই করে, ঠিক আছে? তো আমরা এটা এখানে অ্যাপ্লাই করব। ওকে, তাহলে আমরা অ্যাপ্লাই করছি। তাহলে অ্যাপ্লাই করতেছি এক্স গ্রেটার দেন 0 হবে। আর একটা কি হতে পারে? এক্স স্কোয়ার মাইনাস 4, এটা হয়ে যাবে গ্রেটার অর ইকুয়াল 0। ওকে, তাহলে আমরা এটা নিয়ে কাজ করব, এই অংশটুকুকে নিয়ে আমরা কাজ করব। তাহলে আমরা কাজ করছি এইটুকুকে নিয়ে, এক্স স্কোয়ার গ্রেটার ইকুয়াল 4, তাহলে এক্স গ্রেটার ইকুয়াল প্লাস মাইনাস 2। এখন এখানে প্রবলেম হচ্ছে এক্স এর মান আসছে কয়টা? 2টা। এক্স এর মান হতে পারে +2, এক্স এর মান হতে পারে -2, কিন্তু আমরা -2টা এখানে অ্যাভয়েড করব। কেন অ্যাভয়েড করব? কারণ আমি যদি -2 কনসিডার করি, তাহলে এই যে কন্ডিশন, এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করবে না, ঠিক আছে? তো এই কন্ডিশনটাকে কি করবে না? তারা স্যাটিসফাই করবে না। তার মানে সহজ ভাষায় বলতে গেলে, যদি আমি সংখ্যা রেখায় দেখাই, এটা যদি 2 হয়, তাহলে এক্স এর মানগুলো হবে 2 এর সমান এবং এর থেকে বড় গুলান। তো আমরা এটা শুধুমাত্র দেখতে পাচ্ছি কোথায়? দেখতে পাচ্ছি শুধুমাত্র ডিতে। ওকে, এখানে থার্ড ব্র্যাকেট বলতে বোঝাচ্ছে এটা একটা ব্যবধি, একটা কন্ডিশন। সেই কন্ডিশনে এটা হচ্ছে আমাদের ইকুয়াল, যেখানে ইকুয়াল সংখ্যাটা আমরা নেব, সেটাতে আমাদের কি করব? থার্ড ব্র্যাকেটটা ইউজ করব। আর যেহেতু ইনফিনিটি পর্যন্ত নিব, এক্ষেত্রে আমরা ফার্স্ট ব্র্যাকেট, ঠিক আছে? ওকে, তো অ্যান্সার হচ্ছে আমাদের ডি। আমরা নেক্সট প্রবলেমে যাচ্ছি। দেখো, বলা হচ্ছে ভূমি থেকে শূন্যে নিক্ষিপ্ত একটি বল 100 মিটার দূরে ভূমিতে ফিরে আসে। তুমি নিক্ষেপ করলা, ফিরে আসলো 100 মিটার, নিক্ষেপ করছে এভাবে। ওকে, সেটার বিচরণ পথে সর্বাধিক উচ্চতা ক্যাপিটাল এইচ
75 ডিভাইডেড বাই 4। তাহলে আমাদের এইচ হচ্ছে এইটা আর আর হচ্ছে আমাদের এইটা। তাহলে নিক্ষেপণ কোণ কত? এটা হচ্ছে আমাদের থিটা। এখন প্রশ্নের ভিতরে লুকায় আছে যে এখানে বলা হচ্ছে ভূমিতে ফিরে আসে। আচ্ছা, এটা তার সর্বাধিক দূরত্ব গেছে, তাহলে আনুভূমিক বরাবর যে সর্বাধিক দূরত্ব এটাই কি আমাদের আনুভূমিক পাল্লা। তো এটা যদি আনুভূমিক পাল্লা হয় এবং এটা যদি এইচ হয়, তাহলে আমরা শর্টকাট একটা খুব সুন্দর একটা ফর্মুলা জানি, tan থিটা ইকুয়াল 4h ডিভাইডেড বাই r। এটা আমাদের ওয়েল নন একটা ফর্মুলা। তাহলে আমরা কি করব, এখান থেকে থিটার মানটা বের করে নিব। তাহলে আমরা ভ্যালু ইনপুট দিচ্ছি 4h। h বলতে বোঝাচ্ছে 75/4 ডিভাইডেড বাই 100। 3 ডিভাইডেড বাই 4। তাহলে tan থিটা আমাদের আসতেছে 3 ডিভাইডেড বাই 4। আমাদের কি এটা অপশনে আছে 4/3 আর 9। তার মানে আমাদের কি করতে হবে, এটাকে কনভার্ট করতে হবে। কিসে কনভার্ট করব, সাইন অথবা কজে। তাহলে আমরা একটু ত্রিভুজের সাহায্য নিচ্ছি। এই ক্ষেত্রে ধরলাম আমি এটা থিটা, এটা হচ্ছে আমাদের 3, এটা হচ্ছে আমাদের 4, অতিভুজ হয়ে যাবে আমাদের 5। তাহলে আমরা সাইন এবং কজ, তাহলে আমি যদি সাইন থিটা চিন্তা করি, তাহলে সাইন থিটা অনুযায়ী আমাদের হয়ে যাবে 3/5। এটা কি আমার অপশনে আছে? সাইন থিটা ইকুয়াল টু 3/5 নাই। তার মানে অবশ্যই আমার কজের দিকে এখন যাওয়া লাগবে। তাহলে আমি কজ থিটা বের করে নিলাম, কজ থিটা ইকুয়াল টু 4 ডিভাইডেড বাই 5। তাহলে 4/5 কোথায় আমাদের বিতে আছে, সেটা হচ্ছে 4/5। ওকে, খুব ইজি এবং এটা কমন কোশ্চেন। এটা আমরা নেক্সট প্রবলেমে যাচ্ছি। দেখো এখানে বলা হচ্ছে 2 cos স্কয়ার x প্লাস 3 cos x ইকুয়াল টু 2। এরপর একটা ব্যবধি দেওয়া আছে, সমাধান সেট কোনটি। মানে এই ব্যবধিতে আমাদের কিছু ভ্যালু বের করা লাগবে x এর, অর্থাৎ থিটার। তো দেখো আমরা করে ফেলি, 9-10 এর ম্যাথ তোমাদের। 2 cos স্কয়ার x প্লাস 3 cos x মাইনাস 2 ইকুয়াল টু 0। আমি 2টাকে এই পাশে পার করে নিলাম। এখন আমি কি করব, এটাকে যদি তুমি মিডল ফ্যাক্টর করো, তাহলে কি পাবা, 2 cos স্কয়ার x প্লাস 4 cos x মাইনাস cos x মাইনাস 2 ইকুয়াল টু 0। মাইনাস 2 cos x প্লাস 2 মাইনাস 1 যদি তুমি কমন নাও, তাহলে cos x প্লাস 1 হয়ে যাবে। ও সরি, এটা 2 প্লাস 2 ইকুয়াল টু 0। ওকে, তাহলে আমরা লিখতে পারতেছি cos x প্লাস 2 ইকুয়াল, এটা ইকুয়াল টু 0। 2 cos x মাইনাস 1 ইকুয়াল টু 0। এখন কথা হচ্ছে এই মানটা গ্রহণযোগ্য না, এই মানটা গ্রহণযোগ্য না। কারণ কি, কারণ কজের যে লিমিট, এটা লিমিটের ভিতরে নাই আসলে, মানে আমাদের তোমার লিমিটের বাইরে চলে গেছে। তাহলে কজের লিমিটটা কত, -1 থেকে 1 পর্যন্ত, এই লিমিটের বাইরে, সুতরাং এটা বাদ দিয়ে দিলাম আমরা। তো আমরা এখন কথাবার্তা বলবো যে শুধুমাত্র এই অংশটুকুকে নিয়ে আমরা কথাবার্তা বলছি এখন, ঠিক আছে। 2 cos x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে আমাদের cos x ইকুয়াল টু আসতেছে হাফ। এখন এখানে কন্ডিশন হচ্ছে আমাদের 0 থেকে শুরু করে 360 এই পুরোটার ভিতর আমাদেরকে ভ্যালুগুলো বের করতে বলছে। তাহলে cos পজিটিভ কোথায় কোথায়, cos পজিটিভ হচ্ছে শুধুমাত্র ফার্স্ট কোয়াড্রেন্ট এন্ড ফোর্থ কোয়াড্রেন্ট। তাহলে আমরা নিচ্ছি, যদি ফার্স্ট কোয়াড্রেন্ট তুমি কনসিডার করো, ফার্স্ট কোয়াড্রেন্ট যদি তুমি কনসিডার করো, তাহলে সেক্ষেত্রে তুমি পাবা cos x ইকুয়াল টু cos 60 π/3। তাহলে x ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমাদের π/3। এটা হয়ে যাচ্ছে আমাদের ভ্যালু। ওকে, এখন তোমাকে যদি একইভাবে ফোর্থ কোয়াড্রেন্ট কনসিডার করতে হয়, সেক্ষেত্রে আমরা ভ্যালু পাবো cos x ইকুয়াল টু cos 2π মাইনাস π/3। ঠিক আছে, একটু যদি ক্যালকুলেশন করো তাহলে তুমি পাবা 5π/3। তাহলে আমাদের এটা এই দুটাই হচ্ছে আমাদের অ্যান্সার। x ইকুয়াল টু π/3, 5π/3, π/3, 5π/3, এই হচ্ছে আমাদের অ্যান্সার। কি ঠিক আছে? এখন এখানে কিছু কথা, কি কথা, যদি যদি এই ব্যবধিটা না দেয়া থাকতো তাহলে কি করতে, তাই তো? যদি ব্যবধি না দেয়া থাকতো তাহলে তুমি কি করতে? তাহলে এক্ষেত্রে তুমি ফার্স্ট কোয়াড্রেন্টেই প্রথমে কনসিডার করতা। ফার্স্ট কোয়াড্রেন্ট কনসিডার করার পর তুমি দেখতা যে আসলে অপশনে তোমার এই অ্যান্সারটা আছে কিনা। যদি অ্যান্সার না থাকে তাহলে দেন তোমাকে প্রসিড করতে হবে ফোর্থ কোয়াড্রেন্টের দিকে। ঠিক আছে, মানে তুমি প্রথমে ফার্স্ট কোয়াড্রেন্ট কনসিডার করবা, দেন ফোর্থ কোয়াড্রেন্ট। ওকে,
দেখো আমাদের বলা হচ্ছে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি x স্কয়ার, একটা ফাংশন দেওয়া আছে অনেক বড়, এর মান নির্ণয় করো। তো আমরা একটু কিছু কথা বলি। কি কথা? প্রথম কথা হচ্ছে সামথিং বাই ইনফিনিটি ইকুয়াল টু 0 লেখা যায়, তাই তো? তো এই ক্ষেত্রে আমার উদ্দেশ্য থাকবে 1/x, এটা যদি আমি আনতে পারি তাহলে আমি কি করতে পারবো, 1/ইনফিনিটি ইকুয়াল টু আমি 0 লিখতে পারবো। কি ঠিক আছে? তাহলে আমাদের উদ্দেশ্য থাকবে 1/x এই অংশটুকুকে আনা আমাদের উদ্দেশ্য থাকবে। তাহলে আমি কি করতে পারবো, 0 আনতে পারবো, আর 0 হলে হিসাবটা সুবিধা হবে। ঠিক আছে? তো আমাদের এই উদ্দেশ্যই আপাতত আমরা আগাবো। দেখো লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, প্রথমে x স্কয়ার দ্বারা তুমি সবগুলোকে একটু গুণ দিয়ে দাও। আমরা প্রথমে দেখবো যে ট্রেডিশনাল নিয়মে কি করে করতে হয়, দেন শর্টকাট নিয়মে কি করে করতে হয়। 2x স্কয়ার ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4 প্লাস 1 প্লাস 3x স্কয়ার x কিউব প্লাস 7 প্লাস 5x স্কয়ার প্লাস 1 প্লাস 6x স্কয়ার মাইনাস 5। এটা ঠিক আছে? এখন আমাদের চিন্তাধারা থাকবে 1/x নিয়ে আসার। তাহলে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, আমি যদি এখানে x টু দি পাওয়ার 4 কমন নিয়ে নেই তাহলে আমি কি পাবো, 1 প্লাস 1/x টু দি পাওয়ার 4, 2x স্কয়ার থেকে গেল, 3x স্কয়ার থেকে গেল। আমি যদি x কিউব কমন নেই, 1 প্লাস 7 ডিভাইডেড বাই x কিউব প্লাস 5x স্কয়ার। আমি যদি এখানে x স্কয়ার কমন নিই তাহলে 1/1 প্লাস x স্কয়ার প্লাস 6x স্কয়ার কমন নিলে 1 মাইনাস 5/x স্কয়ার, এরকম আসবে। তো এখন এরকম যদি আসে, দেখো এই অংশে আমাদের কেটে দিতে পারি x স্কয়ার, কিন্তু এই দুইটা টার্মের ক্ষেত্রে আমাদের কিছু x টিকে যাবে, তাই তো? তো কিছু x যদি টিকে যায় সেক্ষেত্রে আমাদের ব্যাপারটা হচ্ছে এরকম, 2x স্কয়ার 1x টু দি পাওয়ার 4 প্লাস 3x 1 প্লাস 7 ডিভাইডেড বাই x প্লাস 5 1 প্লাস 1/x স্কয়ার প্লাস 6 ডিভাইডেড বাই 1 মাইনাস 5x স্কয়ার, এরকম থেকে যাচ্ছে আমাদের। এখন তুমি যদি এখানে ভ্যালু ইনপুট দিবা, x এর ভ্যালু তুমি বসাবা ইনফিনিটি, তাহলে হয়ে যাবে কত, সামথিং বাই ইনফিনিটি হয়ে যাবে 0। তার মানে আলটিমেটলি এই পুরা টার্মটার ভ্যালুটা হয়ে যাবে আমাদের কি, 0। ওকে, একইভাবে এটা ভ্যালু যদি তুমি ইনফিনিটি ইনপুট দাও তাহলে এই পুরা টার্মটা হয়ে যাবে 0। ওকে, এরপর এইটা টার্মটাকে যদি তুমি ইনপুট দাও ইনফিনিটি তাহলে তোমার ভ্যালু আসবে কত, 1 প্লাস 0, তাহলে অ্যান্সার থেকে যাবে 5। তাহলে আমাদের আলটিমেটলি যদি আমি অ্যান্সারটা লিখি, অ্যান্সারটা কেমন হবে, অ্যান্সার হবে 5 প্লাস 6 অর্থাৎ 11। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, 5 প্লাস 6 11। এখন আসো শর্টকাট নিয়মে কি করে তুমি করবা। দেখো এখানে প্রথম দুইটা টার্মের ক্ষেত্রে কি ঘটনা হচ্ছে, প্রথম দুইটা টার্মের ক্ষেত্রে এখানে x এর পাওয়ার 2, এখানে হচ্ছে 4। তার মানে বোঝাই যাচ্ছে যদি তুমি কমন নাও তাহলে কি হবে, নিচে 2 ঘাত থেকে যাবে, থেকে গেল। এরপর দেখো ঠিক একইভাবে এই x স্কয়ারটা এখানে গুণ হবে, এখানে ঘাত হচ্ছে 3, তার মানে বোঝাই যাচ্ছে x এর পাওয়ার নিচে একটা থেকে যাবে। এরপর এই শেষের দুইটা টার্মের ক্ষেত্রে আমাদের কোনো x জাতীয় টার্ম থাকতেছে না, অর্থাৎ in 1/x এই রিলেটেড টার্ম, তাই তো? তো আমাদের এই ক্ষেত্রে ডাইরেক্ট অ্যান্সার তুমি বলতে পারো 5 প্লাস 6 11। কি বুঝছো? অর্থাৎ মেইন কথা হচ্ছে কোথায় x জাতীয় টার্ম আছে, কোথায় x জাতীয় টার্ম নাই, তুমি এটা প্রথমত খুঁজে বের করবা। খুঁজে বের করলা, এরপর তুমি জাস্ট শুধু চিন্তা করলা, যোগ করে দিলা, শেষ। ওকে, নেক্সট প্রবলেম, খুব কমন একটা এটা সমস্যা আমাদের, ম্যাট্রিক্সের অর্ডার নির্ণয় করা। দেখো আমরা একটু করে ফেলি, যদিও এটা উল্টো দিক থেকে একটু চিন্তা করতে হবে। যদি দেখো আমাদের বলা হচ্ছে এ কত বলা হচ্ছে 4/5, তাহলে এ ট্রান্সপোজ ইকুয়াল টু কত হবে, 5/4। এখন যোগের ক্ষেত্রে কি ঘটনা ঘটে, যোগের ক্ষেত্রে অর্ডারগুলো সেম হতে হয়।
তো এক্ষেত্রে এ ট্রান্সপোজ প্লাস বি এইটার মাত্রাও হয়ে যাচ্ছে আমাদের 5/4, কোনো সন্দেহ নেই। এরপর দেখো বলা হচ্ছে যে এ ট্রান্সপোজ প্লাস বি ইন্টু সি এই পুরাটার মাত্রা আমাদের দেয়া আছে 5/2। এই পুরাটার মাত্রা আমাদের দেয়া আছে 5/2। তাহলে দেখো এইটার মাত্রা আমরা অলরেডি পেয়ে গেছি 5/4, এটার মাত্রা দেয়া আছে 5/2। এখন তুমি এইটার মাত্রা বের করবা, তাই তো? সির মাত্রাটা কত হবে, এটা হচ্ছে উদ্দেশ্য। তো উদ্দেশ্য আমাদের এটার মাত্রা বের করা। তো দেখো আমরা জানি যে মাল্টিপল করার পর যেটা আমরা পাবো, অর্থাৎ আমরা যেটা রো পাবো সেই রোটা আসবে আমাদের ফার্স্ট কন্ডিশন থেকে, অর্থাৎ যে দুটো গুণ করবা এই গুণ করার পর যে ম্যাট্রিক্সটা পাবা সেইটার যে আমাদের রো, এই রোটা আসবে প্রথম ম্যাট্রিক্স থেকে। তাহলে আমাদের 5, কথা ঠিক আছে? ঠিক আছে। এখন আসো, এই যে কলাম হচ্ছে 2, তো এই কলামটা কোথা থেকে আসার কথা? কলামটা আসার কথা দ্বিতীয় ম্যাট্রিক্স থেকে। তো দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম অবশ্যই 2, কি ঠিক আছে? এখন বলো এই ম্যাট্রিক্স দুইটা গুণ করা কখন সম্ভব? কখন সম্ভব? যখন প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সমান হবে, তার মানে এইটার সারি হবে 4। তাহলে আমাদের সি ম্যাট্রিক্সটা আমরা কি পেয়ে গেলাম? 4/2। ওকে, সি ম্যাট্রিক্স হয়ে যাচ্ছে আমাদের 4/2। ওকে, সরলরেখার ম্যাথ দেখো কি বলা হচ্ছে। এ বি দুইটা বিন্দু দেয়া আছে, বিন্দুগামী সরলরেখার উপরিস্থ পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। দেখো পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। এখন একটা সরলরেখা আমি কনসিডার করলাম, এটা একটা সরলরেখা। ধরো এই সরলরেখার উপরস্থ 3টা বিন্দু আছে, তাহলে কি এ, এটা বিন্দু হচ্ছে বি, আর একটা বিন্দু হচ্ছে আমাদের সি। এই সরলরেখার উপরস্থ 3টা বিন্দু এ বি সি, তাহলে এই বিন্দুগুলা কি? সমরেখ। তাহলে সমরেখ হলে কি হয়? আমাদের এই বিন্দুগুলার ঢাল সমান হবে, অর্থাৎ এম অফ এ বি ইকুয়াল টু এম বি সি, এইটা সমান হয়ে যাবে। যদি সমান হয় এই কন্ডিশনটা আমরা অ্যাপ্লাই করে এই প্রবলেমটা সলভ করে ফেলবো। তো আমরা লিখে ফেলছি 1 - 3 - 2 + 1 ইকুয়াল a - 1 a + 2। তো তুমি যদি এটা একটু সলভ করো, এর মান পাবা -5, তো -5 যদি তুমি পাও, দেখো পি বিন্দুটা বলা আছে কত? এ, তার মানে দুইটাই, অর্থাৎ পি বিন্দু কত? -5, তাহলে পি বিন্দু আমাদের হয়ে যাচ্ছে -5, এটা হচ্ছে আমাদের পি বিন্দুটা। ওকে, নেক্সট বলা হচ্ছে r = 8 cos θ + 6 sin θ কৌণিক দ্বারা x অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য কত একক? এখন আমি আসলে জানি না যে এইটা সরলরেখার সমীকরণ নাকি বৃত্তের সমীকরণ, এটা আমি প্রথমত জানি না। আমাকে জানতে হবে যে এটা সরলরেখার সমীকরণ নাকি বৃত্তের সমীকরণ। আমি যদি এটা নিশ্চিতভাবে বলতে পারি, তাহলে এক্স অক্ষের খণ্ডিত অংশ অথবা যে অক্ষেরই খণ্ডিত অংশ বের করতে বলুক না কেন, আমি এটা বের করতে পারবো। ওকে, তাহলে আমরা প্রথমত জানবো যে এটা কোন রেখার সমীকরণ। তাহলে আমি লিখে ফেলছি x = 8 cos θ + 6 sin θ। আমি r দ্বারা গুণন দিচ্ছি, r², 8r cos θ + 6r sin θ। এখন দেখো এই যে অংশ r² সমান কি লেখা যাচ্ছে? x² + y²। এই অংশে আমরা জানি x = r cos θ, তাহলে আমরা লিখে ফেলছি 8x প্লাস এই অংশে লিখতে পারি আমরা y, তাহলে লিখে ফেলছি 6y। তাহলে আলটিমেটলি x² + y² - 8x - 6y = 0।
এটা হচ্ছে আমাদের রেখার সমীকরণ, অর্থাৎ এটা একটা বক্ররেখা, আরো স্পেসিফিক ভাবে বললে এটা একটা বৃত্তের সমীকরণ। ওকে, তাহলে দেখো আমাদের বের করতে বলতেছে এক্স অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য। তাহলে আমি এক্স অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্যের সূত্র কি জানি? 2√g² - c। আমরা এটা জানি, তাই তো? তো আমরা যদি এটা জানি তাহলে আমাদের জির মানটা জানতে হচ্ছে এখান থেকে। তো জি কত? জি হচ্ছে আমাদের -4 আর সি হচ্ছে আমাদের 0। তাহলে আমি বসাই দিচ্ছি 2√(−4)² - c 2√16 16 যদি হয়ে যায় 2 × 4 হয়ে যাচ্ছে আমাদের 8, অর্থাৎ এটা আমাদের 8 অর্থাৎ 8। অর্থাৎ এই বৃত্ত দ্বারা এক্স অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য 8 একক। ঠিক একইভাবে যদি ওয়াই অক্ষ বের করতে বলতো তাহলে কি করতাম? 2√f² - c। ওকে, পরবর্তীতে কোশ্চেন আসতে পারে, এটি এডিশনাল ইনফরমেশন, কাজে লাগতে পারে। 33 নম্বর কোশ্চেন আমাদের, দুইটা সরলরেখা দেয়া আছে, বলা হচ্ছে সরলরেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত একক। এখন দুইটা রেখার মধ্যবর্তী দূরত্ব তখনই বের করা যাবে যখন রেখা দুইটি সমান্তরাল হবে, অথবা সমান্তরাল না হলেও বের করা যাবে যখন একটা বিন্দু স্পেসিফিক ভাবে বলে দেবে যে অমুক বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব। ওকে, তো এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে 4y - 3x 4y - 3x, অর্থাৎ এখানে রেখা দুইটা সমান্তরাল। যদি রেখা দুইটা সমান্তরাল হয় তো সেক্ষেত্রে আমাদের সূত্র কি? সেক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে ডিস্টেন্স d = c1 - c2 মডুলাস √(a² + b²). আচ্ছা, এটা আমাদের হচ্ছে কমন একটা ফর্মুলা। তাহলে আমরা ডির ভ্যালুটাই বের করব। 12 - 3 মডুলাস আমরা দিয়ে দিলাম, এরপর √3² 9 + 4² 16। তাহলে আমরা অ্যান্সার লিখে ফেলছি 9/5 9/5 আমাদের এই অ্যান্সার। ওকে, 33 ডান। আমাদের 34 বলা হচ্ছে এইটা বৃত্তের একটি জ্যা কেন্দ্রে π/2 কোণ তৈরি করলে জ্যাটির দৈর্ঘ্য কত একক। তাহলে দেখো একটা বৃত্ত, এটা একটা বৃত্ত, বৃত্ত কি করবে? এটা একটা বৃত্ত, বৃত্তর কেন্দ্র থাকবে, তো কেন্দ্র কত? কেন্দ্র হচ্ছে আমাদের 3 2। একটা জ্যা আছে, ধরো এটা একটা জ্যা, এই জ্যাটা কি করছে? কেন্দ্রে কোণ তৈরি করছে, এই যে একটা কোণ, এই কোণটা হচ্ছে আমাদের π/2, তাই তো? তাহলে এর ব্যাসার্ধ কত? 25, তার মানে 5² ব্যাসার্ধ হচ্ছে আমাদের 5, তাহলে 5 এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ। এখন দেখো তো এইটা ঘটনা এরকম হয় কিনা। এটা হচ্ছে 5, এটা হচ্ছে 3 2, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের 45, ঠিক আছে? কারণ আমি যদি এটা লম্ব আঁকি, এটা যদি লম্ব আঁকি তাই তো হওয়া উচিত, তাই হওয়া উচিত। তাহলে আমাদের কি বলছে? জ্যায়ের দৈর্ঘ্য। তো জ্যায়ের দৈর্ঘ্য বলতে কি বোঝাচ্ছে? এই পুরো অংশটুকুকে বের করতে হবে, এই পুরো অংশটুকুকে আমাদের বের করতে হবে। তো আমি যদি এইটুকু বের করি 2 দ্বারা গুণ দেই তাহলে তো হয়ে যাচ্ছে। আর এইটুকু আমি কি করে বের করব? এইটুকু কি করে বের করব? এটা হচ্ছে 5, আর এটা যদি আমি লম্ব চিন্তা করি এই অ্যাঙ্গেলের রেসপেক্টে, তাহলে আমাদের লম্ব অতিভুজ সাইন, তাহলে আমাদের লম্ব অতিভুজ সাইন, তাহলে সাইন থিটা, অর্থাৎ ডাইরেক্ট লিখে ফেলি sin 45। sin 45 = এটাকে আমি ধরলাম x, তাহলে x/5। sin 45 এর মান কত? sin 45 এর মান হচ্ছে আমাদের 1/√2 x/5, তাহলে আমাদের হয়ে যাচ্ছে x = 5/√2। এখন এটা কি করতে হবে? আমাকে বের করতে হবে 2x, তাহলে 2 × 5 / √2, আলটিমেটলি 5√2, এটা আমাদেরকে বের করতে বলছে। আর এইটাই হচ্ছে আমাদের জ্যায়ের দৈর্ঘ্য, তাহলে 5√2। ওকে, অর্থাৎ আমরা প্রথমত একটা বৃত্ত চিন্তা করলাম, বৃত্তের ব্যাসার্ধ জানি, কেন্দ্রে উৎপন্ন কোণ জানি। তো ব্যাসার্ধ জানি, কেন্দ্রে উৎপন্ন যদি কোণ জানি, এরপরে আমরা কি করতে পারবো? এরপর করলাম আমরা যে কেন্দ্র থেকে জ্যায়ের উপর অঙ্কিত লম্ব জ্যাকে কি করে?
সমদ্বিখণ্ডিত করে। তো আমাদের সমদ্বিখণ্ডিত করলাম, আমি বের করব এই x এর ভ্যালুটা, আর x এর ভ্যালুটা বের করতে পারলেই এই x এর সাহায্যে আমি 2x অর্থাৎ এই j এর দৈর্ঘ্যটুকুও বের করতে পারবো। ওকে, 35 বলা হচ্ছে যে a গ্রেটার দেন 1 হলে d dx of ln a to the power x equal to what? তো আমরা ডাইরেক্ট ডিফারেন্সিয়েট করার চেষ্টা করছি এটাকে। যদি d dx ln a to the power x তুমি এটা করো তাহলে কি পাবা, তাই তো? তো দেখো আমরা ধরে নিচ্ছি এটা x, আমরা ধরে নিচ্ছি এই a to the power x কে x হিসেবে জাস্ট তুমি একটু কনসিডার করো। কি করবা? a to the power x কে x হিসেবে কনসিডার করো, তাহলে তুমি কি পাবা? তাহলে d dx of ln x অর্থাৎ 1/x, কিন্তু এটা কি এক্স্যাক্টলি x ছিল? এটা কি এক্স্যাক্টলি x ছিল? ছিল না। তাহলে আমরা কি করতে হতো? d dx of a to the power x, তাহলে আমরা লিখে ফেলছি a to the power x ln a, আর আমাদের কি হচ্ছে এখানে দুইটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, আলটিমেটলি আমাদের অ্যানসারটা হচ্ছে ln a। ওকে, ln a, এই b হচ্ছে আমাদের অ্যানসার। ওকে, বলা হচ্ছে x² - 8x + 4y - 4 = 0 কোন একটি দ্বিকাক্ষের পাদবিন্দু। আচ্ছা, তাহলে এটাকে আমাদের প্রথমে কি করতে হবে? স্ট্যান্ডার্ড ইকুয়েশনের সাথে তুলনা করতে হবে। তো আমরা তুলনা করছি x² - 8x + 4y - 4 = 0। ওকে, তাহলে আমরা এটা একটু সুন্দর করে সাজাই লিখি। x² - 8x, x গুলোকে একদিকে রাখলাম, কনস্ট্যান্ট সহ y বিপরীত দিকে পাঠিয়ে দিলাম। এখন যদি তুমি এটা একটু সূত্র আকারে করার চেষ্টা করো তাহলে পাবা x - 4 হোল স্কয়ার ইকুয়াল টু -4y + 4 + 16, এটা পাবো। ওকে, তাহলে x - 4 হোল স্কয়ার ইকুয়াল টু -4 যদি তুমি কমন নিয়ে নাও তাহলে পাবো y - 5 এটা পাবা। তাহলে আমরা এটাকে একটু তুলনা করি, তার আগে আর একটু ভালো করে লেখার চেষ্টা করি। দেখো তো এটা লেখা যায় কিনা, -1 y - 5, এটা কি লেখা যায়? আশা করি লেখা যায়। তাহলে আমি এটাকে লিখবো ক্যাপিটাল X স্কয়ার 4a y অর্থাৎ ক্যাপিটাল Y। আমি এটা লিখবো x² = 4ay, আমি এইটা লিখবো। ওকে, x² = 4ay, তাহলে আমরা কি করব এখন? দ্বিকাক্ষের পাদবিন্দু। যদি এটার আমি একটু গ্রাফটা দেখার চেষ্টা করি, এটার যদি একটু গ্রাফটা দেখার চেষ্টা করি তাহলে কোথায় যাবে? দেখো গ্রাফটা আমাদের এরকম হবে। গ্রাফটা যদি দেখি তাহলে গ্রাফটা হবে এমন যে এটা x অক্ষ, তাহলে আমি 0 0 ধরলে এরকম করে যাবে। দেখো দ্বিকাক্ষর যাবে এই দিক দিয়ে, তাহলে দ্বিকাক্ষের পাদবিন্দু হচ্ছে আমাদের এইটা, অর্থাৎ 0 - a, 0 - a, এইটা। ওকে, তো আমাদের ক্যাপিটাল X এর যে ভ্যালু, ক্যাপিটাল X এইটা ইকুয়াল টু আমি লিখতে পারি 0। ওকে, তাহলে আমি লিখতে পারি x - 4 = 0, অর্থাৎ x = 4, এবং ক্যাপিটাল Y এইটা ইকুয়াল টু লিখতে পারি -a। তাহলে ক্যাপিটাল Y ইকুয়াল টু আমরা জানি y - 5 আর a ইকুয়াল টু যেহেতু -1, অর্থাৎ কম্পেয়ার করে তাহলে মাইনাস হয়ে যাবে প্লাস, y ইকুয়াল টু হয়ে যাবে 6। তাহলে আলটিমেটলি আমাদের দ্বিকাক্ষের যে পাদবিন্দু, এই পাদবিন্দুটা হবে x = 4 y = 6, x = 4 y = 6, এটা आंसर। ওকে, 37 দেখো বলা হচ্ছে যে 2 ইন্টিগ্রেশন 0 to 1 cosec sin inverse 1/x dx। এখন এইটাতে আমরা আসলে কি করার চেষ্টা করব? দেখো আমরা অলরেডি জানি সাইন ইনভার্স আর সাইন থিটা, এটা যদি লেখা থাকে কখনো, এই সাইন ক্যান্সেল হয়ে শুধুমাত্র থাকবে থিটা। তো আমি এই রকমই কি কিছু আনতে পারি না? দেখো তো সাইন, এই সাইন ইনভার্সটাকে আমি যদি কোসেকে কনভার্ট করে নিয়ে যাই তাহলে কি হবে সেটা একটু আমাদেরকে এখন দেখতে হবে। তো দেখো কোসেক, সাইনকে আমি যদি কোসেক ইনভার্সে কনভার্ট করি তাহলে এটা হয়ে যাবে x। তাহলে আমি ইন্টিগ্রেশন চিহ্ন দিচ্ছি, dx দিয়ে দিলাম, তাহলে আলটিমেটলি এটা ক্যান্সেল। ওকে, ক্যান্সেল যদি হয়ে যায় তাহলে আলটিমেটলি
আমি লিখতে পারতেছি এক্স ডি এক্স, আর এটা ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2। এখন আমি যদি লোয়ার লিমিট এবং আপার লিমিটটাকে ইনপুট দেই এখানে, তাহলে 2 0 to 1 0 to 1 2, তাহলে এই 2 ক্যান্সেল হয়ে যাবে, আলটিমেটলি এক্স স্কোয়ার এটা হয়ে যাবে 1 0, অর্থাৎ এক্স এটা ইকুয়াল 1। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 1, অ্যান্সার আমাদের 1। ওকে, খুব ইজি কোশ্চেন ছিল এটা আমাদের। দেখো বলা হচ্ছে তিনটি সমতলীয় বল পি কিউ আর কোনো বিন্দুতে ক্রিয়া করে সাম্যাবস্থায় আছে যদি পি ও কিউ এর মান যথাক্রমে 5√3 নিউটন এবং 5 নিউটন এবং তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়, তাহলে আর ও কিউ এর সঙ্গে কত কোণ তৈরি হবে। আচ্ছা, আর এবং কিউ এর মধ্যবর্তী কোণ আমাদের বের করতে বলছে। ধরো ব্যাপারটা এরকম, আমরা চিন্তা করতে পারি, তাই তো? এটা ধরলাম পি, এটা ধরলাম কিউ, এটা ধরলাম আমি আর, সমস্যা তো নাই, সমস্যা তো নাই, আমাদের এটা হিসাব তো সোজা, তাই তো? আমাদের হিসাবটা সোজা। তো এখন আমাদের বলা হচ্ছে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে 90, আবার পি এর মানও আমাদের বলা আছে। পি এর মান কত বলা আছে আমাদের? 5√3, আর কিউ এর যে মান, কিউ এর ভ্যালু বলা আছে আমাদের 5। ওকে, এখন আমাদের বের করতে হবে আর এবং কিউ এর, এই যে আর এবং কিউ এর মধ্যবর্তী কোণটাকে বের করতে বলছে। আর এবং কিউ এর মধ্যবর্তী কোণটাকে আমাদের বের করতে বলছে। তো এখন তুমি লামির উপপাদ্য অ্যাপ্লাই করতে পারো এখানে। কেন লামির উপপাদ্য অ্যাপ্লাই করবা, বা কেনই বা পারবা লামির উপপাদ্য অ্যাপ্লাই করতে? এর কারণ হচ্ছে বলাই আছে সমতলীয় বল এর একটা বিন্দুতে সাম্যাবস্থায় আছে। তো লামির উপপাদ্য অ্যাপ্লাই করতে গেলে আমাদের সাম্যাবস্থায় থাকতে হবে এবং একই বিন্দুতে। এই কন্ডিশন দুটো এখানে মেনে নিচ্ছে। ওকে, তো আমরা বের করব, কিন্তু তার আগে আরো প্রবলেমটা হচ্ছে আমাদের এই আর এর ভ্যালুগুলো জানতে হবে। যদি আমি না জানি তাহলে বের করতে পারবো না, তাই না? তাহলে আমরা একটু লিখি, দেখো লিখছি আমরা পি ডিভাইডেড বাই সাইন কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ, কিউ ডিভাইডেড বাই সাইন আর এবং পি এর মধ্যবর্তী কোণ, আর এবং পি এর মধ্যবর্তী কোণ, আর ডিভাইডেড বাই সাইন, আর ডিভাইডেড বাই সাইন পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ। এটা আমি লিখতে পারি। এখন ব্যাপারটা হচ্ছে আমার এই কোণটা দরকার, তার মানে অবশ্যই কিউ এবং আর এটা রাখতে হবে, আমি রাখবো। পি আমি জানি, এটা তো বেরই করব, এবং এটা অর্থাৎ আর এর মানটা আমাকে বের করতে হবে। তো আর এর মানটা বের করার জন্য আমরা আর একটা ফর্মুলার সাহায্য নিতে পারি। সেইটা হচ্ছে আমরা জানি যদি কোনো বিন্দুতে তিনটা বল সাম্যাবস্থায় থাকে, তাহলে সাম্যাবস্থায় থাকলে যে কোনো দুইটা বলের লব্ধি তৃতীয় বলটি হবে। তো এক্ষেত্রে আমি আর এর ভ্যালুটা যদি বের করে নেই, আর এর ভ্যালুটা আমাদের হয়ে যাবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos থিটা, 2pq cos থিটা, অর্থাৎ পি এর ভ্যালু হয়ে যাবে আমাদের 5√3, 25 into 3 75, প্লাস কিউ হয়ে যাবে 25 cos 90 মান 0। তার মানে আর এর ভ্যালু হয়ে যাচ্ছে আমাদের হচ্ছে 10। তাহলে আর আমরা পাচ্ছি 10, আর আমরা পাচ্ছি 10। এখন যদি আমি এই ফর্মুলাতেই বসাই দিই তাহলে আমি পেয়ে যাব, তাহলে পি, দেখো পির মান কত? 5√3 সাইন কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ, এটা বের করতে হবে আমাকে, বের করব। আমার এটা দরকার নাই, তাহলে আমি এটাকে অ্যাভয়েড করতেছি, আমি আর নিচ্ছি। আর এর ভ্যালু হচ্ছে 10, আর এর ভ্যালু হচ্ছে আমাদের 10, আর সাইন পি কিউ এর ভ্যালু হচ্ছে আমাদের 90, সাইন 90 মানে 1। ওকে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে সাইন কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ, অর্থাৎ এটা আসতেছে আমাদের √3/2, √3 ডিভাইডেড বাই 2। এখন সাইন কত ডিগ্রির মান √3/2? সাইন কত ডিগ্রির মান √3/2? সাইন 60 মান √3/2, অর্থাৎ কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ হয়ে যাবে আমাদের 60 ডিগ্রি, π/3। এখানে আমাদের অপশন বি, π/3। ওকে, 39 বলা হচ্ছে যে কণিকের পরামিতিক সমীকরণ x = 3 + at² y = 2at
শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। অর্থাৎ আমাদের কি করতে হবে, প্রথমত এই কণিকটাকে নিশ্চিত হতে হবে। অর্থাৎ কণিকটা কি বা কি রকমের সমীকরণ নির্দেশ করতেছে, সরলরেখা, বক্ররেখা, আবার বক্ররেখার ভিতরে হতে পারে বৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, এরকম জিনিসগুলো, তাই তো। তো আমরা একটু দেখি প্রথমত 3 + at স্কয়ার y = 2at। এখানে টি হচ্ছে পরামিতিক চলক, অর্থাৎ থার্ড পার্টি, একে হটাও। তো এখন কি করে হটাবা তুমি, এখান থেকে আমি টির ভ্যালুটা বের করে নিচ্ছি, y / 2a। এই টি এর ভ্যালুটাই এই x এর ভ্যালুতে আমি ইনপুট দিব। অর্থাৎ তাহলে এখান থেকে আমি x এর যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে x = 3 + a y স্কয়ার ডিভাইডেড বাই 4 স্কয়ার, এটা আমি পাবো। তাহলে আমি লিখতেছি x = 3 + y স্কয়ার ডিভাইডেড বাই 4a। ওকে, আর একটু সুন্দর করে যদি আমরা লিখতে পারি তাহলে লসাগু করি, তাহলে 4ax। আচ্ছা, এটা ভাবে না লিখি, আমরা লিখি x - 3 4a = y স্কয়ার। তাহলে এটা আমাদের একটা কণিকের সমীকরণ নির্দেশ করতেছে এবং কণিকটা হচ্ছে পরাবৃত্ত, তাই তো। 4ax - 3। তো এটাকে যদি আমি আদর্শ সমীকরণ y স্কয়ার = 4ax এটার সাথে কম্পেয়ার করি, তাহলে আমি x এর যে স্থানাঙ্ক, অর্থাৎ শীর্ষবিন্দুতে x এর স্থানাঙ্ক পাবো 0 এবং শীর্ষবিন্দুতে y এর স্থানাঙ্ক পাবো আমি 0 এবং x এর স্থানাঙ্ক পাবো কত, 3। ওকে, তাহলে আমাদের কোথায় আছে 30, এটা আমাদের অ্যান্সার। ওকে, 40 আমাদের বলা হচ্ছে যে এই উপবৃত্তের নিয়ামক রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। একটু উপবৃত্তটা আঁকার আমরা চেষ্টা করি। এটা উপবৃত্ত, এটা একটা উপবৃত্ত, নিয়ামক রেখা, এটা হচ্ছে একটা নিয়ামক রেখা, এটা একটা নিয়ামক রেখা। অর্থাৎ এর মধ্যবর্তী দূরত্ব বলতে বোঝাচ্ছে এই দূরত্বটুকু। তো এই দূরত্বটুকু কত, এই দূরত্বটুকু হচ্ছে a/e। তাহলে এই পুরো দূরত্বটুকু হবে 2a / e। তো আমরা এটাই বের করব, অর্থাৎ a এবং e বের করতে পারলে আমরা ওইটাও বের করে ফেলতে পারি। তাহলে a স্কয়ার = হয়ে যাচ্ছে এখানে 30 আর b স্কয়ার = হয়ে যাচ্ছে 14। এখানে স্পষ্টতই বোঝা যাচ্ছে a > b। তাহলে a > যদি b হয়ে থাকে তাহলে আমাদের কি e এর যে ফর্মুলা, ইসেন্ট্রিসিটি e = a স্কয়ার - b স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার। তাহলে আমাদের অ্যান্সার 30 - 14 ডিভাইডেড বাই 30। তাহলে অ্যান্সার আমাদের হয়ে যাচ্ছে 16 ডিভাইডেড বাই 30, 4 √30। ওকে, 4 √30 থাক, এইটাই থাক আমাদের। তাহলে আমরা এখন কি বের করব, কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব 2a ডিভাইডেড বাই e। অবশ্যই একটা মডুলাস অ্যাপ্লাই করব কারণ দূরত্ব বের করতে বলছে। তাহলে আমরা দূরত্ব d নোটেশন দিলাম আমরা। তাহলে 2 × a, এর ভ্যালু হচ্ছে আমাদের √30 আর এর ভ্যালু হচ্ছে আমাদের 4 ডিভাইডেড বাই √30। এখানে √4 ডিভাইডেড বাই √30। তাহলে এখানে 2 × √30 গুণন √30 ডিভাইডেড বাই 4। তো এখন আমাদের হয়ে যাচ্ছে 30 ডিভাইডেড বাই 2 অর্থাৎ 15। আমাদের নিয়ামক রেখাদ্বয়ের যে মধ্যবর্তী দূরত্ব সেটা হচ্ছে আমাদের 15 একক। এটা হচ্ছে আমাদের 15 একক। ওকে, ঠিক একইভাবে এই একই ম্যাথ যদি কখনো বলা হতো যে উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব যদি কখনো বলা হয় সেক্ষেত্রে সূত্রটা হবে 2ae। অর্থাৎ নিয়ামক দ্বয়ের মধ্যবর্তী দূরত্বের সূত্র হচ্ছে 2a ডিভাইডেড বাই e আর উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের সূত্র হচ্ছে 2ae। এটা একটু মাথায় রাখি আমরা, কারণ এটা আসতে পারে পরীক্ষায়, অনেক ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। বলা হচ্ছে যে a এর কোন ডোমেনের জন্য x² + ax + 3 = 0 মূলদ্বয় বাস্তব ও অসমান হবে। ডোমেন আমরা প্রথম ম্যাথটাতে দেখছি, ডোমেন কাকে বলে, ডোমেন হচ্ছে x এর কিছু বাস্তব মান যার কারণে ওই ফাংশনটা সংজ্ঞায়িত হবে। তো আমরা কি করব,
এই যে সমীকরণ দেয়া আছে এই সমীকরণের ডি যদি গ্রেটার দেন 0 হয় তাহলে এই সমীকরণটা সংজ্ঞায়িত হবে এবং এই ডি গ্রেটার 0 এর জন্য এ এর যে ভ্যালুগুলো পাবো সেটাই হবে এই এমসিকিউ এর অ্যান্সার। তাহলে ডি বলতে কি বোঝাচ্ছে? ডি ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে আমরা একটু কম্পেয়ার করি। ডি বি স্কোয়ার বলতে এ স্কোয়ার মাইনাস 4 এ বলতে 1 সি বলতে 3 গ্রেটার দেন 0। তাহলে আমাদের হয়ে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস 12 গ্রেটার দেন 0, এ গ্রেটার দেন 12, এ স্কোয়ার গ্রেটার দেন 12, এ গ্রেটার দেন প্লাস অ্যান্ড মাইনাস 2√3, 2√3। এখন এটাতে কিছু ব্যাপার আছে বলতে কি জিনিসটা আসলে এরকম না, আমরা খুব ইজিলি এটা লিখে ফেললাম। এর কিছু কারণ আছে। দেখো, যদি আমরা এভাবে লিখি যে এটা হচ্ছে মাইনাস 2√3 আর এটা হচ্ছে প্লাস 2√3, একটু বোঝার চেষ্টা করো। দেখো আমরা বলি এইটা, আচ্ছা তাহলে এই ক্ষেত্রে দেখো এ গ্রেটার দেন হইতে হবে কত? প্লাস মাইনাস এটা থেকে বড়। অর্থাৎ আমরা অসমতার কিছু নিয়ম আছে, নিয়মের ক্ষেত্রে কি আমরা এইটাও হুবহু লিখতে পারবো না। কেন লিখতে পারবো না? কারণ একই সাথে এটা দুই দিকে পসিবল না, তাই তো? তা আমরা কি করব? দেখো আমরা এটার ক্ষেত্রে একটা ঘটনা ঘটাইতে পারি যে এ এর মান একে যদি আমি ইকুয়াল ধরি, ধরো বুঝো, এটাকে যদি আমি কি ধরি ইকুয়াল ধরি, এ স্কোয়ার ইকুয়াল টু যদি আমি 12 কনসিডার করি, এর মান আসছে প্লাস মাইনাস 2√3, প্লাস মাইনাস 2√3। এখন ঘটনা হচ্ছে যে তুমি যদি এইরকম ঘটনা ঘটে এবং এ যদি গ্রেটার হয় তাহলে ভ্যালুটা একবারে মুখস্থ করে নাও। কি মুখস্থ করবা? যে এ এর মান হবে বড়টার থেকে বড়, ছোটটার থেকে ছোট। কথা কি বুঝছো? মানে কথা একদম মুখস্থ, বড় ভ্যালুর থেকে বড়, ছোট ভ্যালুর থেকে ছোট। তার মানে আলটিমেটলি তুমি যাবা দুই মুখে, মানে এদিকেও যাবা ওইদিকেও যাবা। তার মানে এখান থেকে শুরু করে তুমি এদিকে যা মুভ করবা। ওকে, এটা অবশ্যই ইকুয়াল না, কারণ ইকুয়াল হবে না কেন? কারণ বলে দিচ্ছে অসমান হবে, অসমান। ওকে, তাহলে সমান চিহ্ন আমার নেওয়া যাবে না, তার মানে এদিক থেকে এদিকে, তার মানে মাইনাস ইনফিনিটি। আবার ঠিক একইভাবে এই 2√3 থেকে শুরু করে আমি প্লাস ইনফিনিটি পর্যন্ত মুভ করব। তাহলে আলটিমেটলি আমার রেজাল্ট হবে এই রিজিয়ন এবং এই রিজিয়নে। তাহলে আমি অ্যান্সার যদি একটু ব্যবধির সাহায্যে লিখে ফেলি তাহলে আমাদের অ্যান্সার হবে মাইনাস ইনফিনিটি কমা 2√3, আবার হবে 2√3 প্লাস ইনফিনিটি। এখন এই দুটা কি কমন? কমন বলতে কি একটা ভ্যালু থাকলেও ওটা সত্য, একটা ভ্যালু থাকলেও ওটা সত্য। তার মানে এখানে অবশ্যই হবে আমাদের ইউনিয়ন, মানে আমরা যে ওই সেটে যেগুলো শিখছি আর কি সেগুলো। ঠিক আছে, এরপর সি আমাদের হচ্ছে এটা অ্যান্সার। নেক্সট প্রবলেম 42। কে এর কোন মানের জন্য npr ইকুয়াল টু কে n প্লাস 1r। আচ্ছা এইটা দেখো, এইটা আমাদের বিন্যাস সমাবেশের যে চ্যাপ্টার আছে সেখান থেকে আসা কোশ্চেন। এখন বিন্যাস সমাবেশের মধ্যে সম্পর্কটা একটু আমরা বলি যে npr ইকুয়াল টু ncr ইনটু r ফ্যাক্টোরিয়াল। এটা আসলে লেখা যায়, অর্থাৎ বিন্যাস এবং সমাবেশ, ওকে, পারমুটেশন এন্ড কম্বিনেশনের মধ্যে যে একটা রিলেশন, এই রিলেশনটা হচ্ছে এইটা। তো আমরা এই রিলেশনটাকেই অ্যাপ্লাই করে এখানে প্রবলেমটা সলভ করব। npr ইকুয়াল টু কে ইন্টু n প্লাস 1 cr মাইনাস ncr মাইনাস 1। তাহলে আমি লিখে ফেলছি যে ncr ইন্টু r ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু কে। আমি এই অংশটাকে একটু মডিফাই করব, এটার মতো নিয়ে আসবো যাতে করে প্রবলেমটা সলভ করতে ইজি হয়। তাহলে ncr, ওকে, প্লাস ncr মাইনাস 1 মাইনাস ncr মাইনাস 1। এখানে দেখো আলটিমেটলি কি কেটে গেল, এটা কেটে যাচ্ছে। ওকে, তাহলে আলটিমেটলি আমাদের থাকতেছেটা কি? থাকতেছে ncr ইন্টু r ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু কে ncr। এখানে আবার দেখো এই দুটো অংশ কিন্তু আবারও কেটে যাচ্ছে, এই দুটো অংশ কিন্তু আবারও কেটে যাচ্ছে। তার মানে ফাইনাল রেজাল্ট যদি আমরা বলি তাহলে কে ইকুয়াল টু আর ফ্যাক্টোরিয়াল, কে ইকুয়াল টু আর ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। ওকে, আমাদের নেক্সট প্রবলেমে যাচ্ছি। এক্স এর কোন মানের জন্য
x এর কোন মানের জন্য y ইকুয়াল টু x ln x এর লঘু মান নির্ণয় করা যাবে। তাহলে লঘু মান নির্ণয় করা গেলে কি হয়, গুরুমান অথবা লঘুমান যাই হোক না কেন, এর কারণে আমাদের কি করতে হয়, গুরুমান বা লঘুমানের কারণে আমাদের কি করতে হয়, ফার্স্ট ডেরিভেটিভকে জিরো ধরতে হয়, তাই তো। তো ফার্স্ট ডেরিভেটিভকে জিরো ধরতে হয়, এরপরে ওই ফার্স্ট ডেরিভেটিভকে জিরো ধরে কিছু এক্স এর ভ্যালু পাবো, এর কারণে গুরুমান বা লঘুমান আমরা পাবো। ওকে, তো আমরা এটা ডেরিভেটিভ বের করতেছি y ইকুয়াল টু x ln x। আমরা জানি x ln x এর যে ডেরিভেটিভ অর্থাৎ ফার্স্ট ডেরিভেটিভ, x ln x এর ফার্স্ট ডেরিভেটিভ 1 প্লাস ln x, এটা আমরা জানি। তো এখন জিরো হবে, এটা ইকুয়াল টু হয়ে যাবে কত, জিরো। তাহলে 0 ln x ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে আমাদের, -1। ওকে, তো এখন দেখো x ইকুয়াল টু e টু দি পাওয়ার -1 অর্থাৎ 1/e, 1/e, কারণ ln হয়ে যায় কি, দেখো একটু বুঝো, ln যদি এখানে a আর এখানে যদি b থাকে, লনটা যদি আমি এই পাশে মুভ করাই তাহলে লন হয়ে যাবে ই, অথবা দুই দিকে ই নিলে ই টু দি পাওয়ার লন, অথবা লন ই ইকুয়াল টু হয়ে যাবে আমাদের 1। ওকে, তো এই কন্ডিশনে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে x ইকুয়াল টু 1/e, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, x ইকুয়াল টু 1/e এটা। নেক্সট প্রবলেম বলা হচ্ছে যে 3√3 - 3i - 3√3 এর মডুলাস কত। এখন মডুলাস বলতে আমাদের মোড করে যে মানটা পাবো সেটা বের করতে বলছে, কিন্তু এখানে প্রবলেমটা হচ্ছে দুইটা জটিল সংখ্যা গুণ অবস্থায় আছে। তো এই ক্ষেত্রে প্রবলেম কিছুই না যদি আমরা এই অংশটুকুকে জানি, z1 z2 এর মডুলাস যদি বের করতে বলা হয়, তাহলে মডুলাস অফ z1 ইনটু মডুলাস অফ z2 এটা একই, অর্থাৎ আমি মডুলাস অফ z1 ইনটু z2 এটা বের করা মানেই মডুলাস অফ z1 ইনটু মডুলাস অফ z2 আলাদা আলাদা ভাবে বের করাও একই কথা, অর্থাৎ গুণ করে দেবো জাস্ট শুধুমাত্র। তো এটা আমরা বের করতেছি z1 এর মডুলাস, এটাকে আমি z1 কনসিডার করলাম আর এটাকে আমি z2 কনসিডার করলাম। তাহলে z1 যদি হয়ে যায় তাহলে √27 প্লাস 9 √36, আর মডুলাস অফ z2 এটা হয়ে যাবে আমাদের 3√3 27 প্লাস 81। ওকে, তাহলে আলটিমেটলি আমাদের হয়ে যাচ্ছে 108। তাহলে আমি যদি z1 z2 মডুলাস এইটা বের করতে চাই, তাহলে z1 ইনটু z2 এটা আমি বের করব। তাহলে √36 এটাকে আমরা কি করে লিখতে পারি, √36 অর্থাৎ 6। ওকে, আর √108 এটাকে লেখা যায় 9 12 108 অর্থাৎ 12 গুণন 9, 12 লেখা যাবে, তার মানে হচ্ছে 3 6, তাহলে 6√3, তাহলে আমরা লিখতে পাবো 6 ইন্টু 6√3, তার মানে 36√3, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কি বুঝছো, একটু মাথায় রাখো। আবার বলি যে z1 ইন্টু z2 এটার মডুলাস বের করা মানেই আলাদা আলাদা করে মডুলাসের গুণফল, একই জিনিস, এটা একটু মাথায় রাখতে হবে। এই জিনিসটা এখানকার সব থেকে ইম্পর্টেন্ট অংশ, কারণ তুমি মডুলাস এমনিতেই জানো, শুধু জানো না এই অংশটুকু, আর এইটাই তোমাকে জানতে হবে। ওকে, 45 বলা হচ্ছে যে যদি tan sin ইনভার্স এটা এত হয় তাহলে x এর ভ্যালু কত। আচ্ছা, এটা খুব ইজি কোশ্চেন আমাদের জন্য, তাহলে আমরা একটু করে ফেলি। দেখো আমরা এটা এই অ্যাঙ্গেলটা চিন্তা করলাম, তাহলে সাইন, যদি আমি সাইন থিটা চিন্তা করি তাহলে সাইন থিটা লম্ব 1 - x² অতিভুজ হচ্ছে 1, আর এটা যদি আমি বাদ দিই, এটা থেকে বাদ দিই তাহলে হয়ে যাবে আমাদের x। তাহলে আলটিমেটলি এই অংশটা হয়ে যাবে tan ইনটু tan ইনভার্স √1 - x²/x, এটা আমাদের হবে। ওকে, একইভাবে ইকুয়াল টু সাইন ইনভার্স এইটা, তাহলে সাইন ইনটু সাইন ইনভার্স, আবার আমি ত্রিভুজের সাহায্য নিচ্ছি, এটা আমার যদি অ্যাঙ্গেল হয় এটা আমার হয়ে যাবে 1, এটা √5, এটা অবশ্যই 2, তাহলে হয়ে যাবে আমাদের সাইন কজ, তাই তো। তাহলে এটা হয়ে যাবে আমাদের 1, এটা হয়ে যাবে 2, তাহলে আমাদের 2/√5,
আমি কেটে দিচ্ছি এবার tan tan ইনভার্স sin ইনভার্স, তাহলে আলটিমেটলি আমার রেজাল্ট টিকে যাচ্ছে √1 - x² x = 2/√5। এটা হচ্ছে আমাদের রেজাল্ট। তো এখন আমি x এর ভ্যালুটা বের করব এখান থেকে 2x। আচ্ছা একটু বর্গ করে দিই, বর্গ করে দিলে হয়ে যাবে 4x² equal to 5 - 5x²। তাহলে আলটিমেটলি হয়ে যাবে 9x² equal to 5, x equal to 5 divided by 9 এর উপর √5/√5/3। এখন এখানে x এর ভ্যালু আমার হচ্ছে 5 মানে √5/3। এখন তুমি প্লাস মাইনাস নিবা কি না, এটা হচ্ছে আমাদের কোশ্চেন, প্লাস মাইনাস নিবা কি না। আচ্ছা দেখো তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে x equal to √5/3। এখন এখানে অপশনে কিন্তু প্লাস মাইনাস আছে তাই না, তাহলে প্লাস মাইনাসটাকে কাউন্ট করতে হবে, কারণ এখানে যদি প্লাস মাইনাস আমি বসাই তাতে কোনো প্রবলেম হচ্ছে না, তাহলে প্লাস মাইনাস সহ হবে। তাহলে আমাদের অ্যান্সার হবে প্লাস মাইনাস সহ, প্লাস এন্ড মাইনাস। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এই। ওকে 46 নাম্বার দেখো 2x² + y² - 8x - 2y + 1 = 0 উপবৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো। আমরা যে শর্টকাট, তো এই শর্টকাট পর্বে আমরা এই প্রবলেমটা দেখেছিলাম যে কি করে করতে হয়। তো দেখো আমরা উপকেন্দ্রের কেন্দ্র নির্ণয়ের ক্ষেত্রে তুমি যখন x এর ভ্যালুটা বের করবা, এই উপবৃত্তটাকে x এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করবা। তাহলে কি করবা, তাহলে 4x, y হয়ে গেল 0, এটা হলো 8, 0 কনস্ট্যান্ট হয়ে যাবে 0, আলটিমেটলি 0। তাহলে x ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমাদের 2, x হয়ে যাচ্ছে আমাদের কত 2। তুমি এখন খুঁজবা যে x এর মান 2 আসলে কোথায় আছে, তাহলে x এর মান 2 অবশ্যই ফার্স্ট আমাদের এটাই অ্যান্সার। ওকে যদি একাধিক থাকতো সেক্ষেত্রে y এর ভ্যালুটাও বের করতে হতো। তো আমরা একটু y এর ভ্যালুটা বের করি এগেইন y এর যে ভ্যালু, y এর ভ্যালু বের করার ক্ষেত্রে কি করব, y এর সাপেক্ষে এই উপবৃত্তটাকে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব আমরা। ঠিক আছে, তাহলে আমরা করে ফেলছি যে 0 + 2y 0 2 + 1 = 0। তাহলে আলটিমেট y ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমাদের 1। তার মানে আনসার কিন্তু আমরা আগেই পেয়ে গেছি। যদি দুইটা অপশনে 2 থাকতো তাহলে ওই অনুযায়ী আমরা দুইটাই বের করতাম। ঠিক আছে, বলা হচ্ছে যে 3 লিমিট 0 to π/2 sin 3x e⁻cos 3x। আচ্ছা আমরা একটু জিনিস ধরি, দেখো আমি যদি cos 3x এইটাকে যদি z আমি কনসিডার করি তাহলে কিন্তু সাইন পাবো, অর্থাৎ মাইনাস sin 3x dx = dz। কিন্তু কথা হচ্ছে সামনে একটা আমাদের 3 থাকবে। ওকে তাহলে sin 3x dx = -dz/3, এটা হচ্ছে আমাদের কথাবার্তা। তাহলে আমরা লিমিট আপাতত বসাচ্ছি না, তাহলে আমরা ডিরেক্ট, ও আচ্ছা 3 তো ছিল এখানে, তাহলে আমাদের 3, তাহলে হয়ে যাচ্ছে আমাদের খুব ইজিলি। তাহলে আমাদের e⁻z মাইনাস টি কি থাকবে dz, তাহলে e⁻z এর কি হচ্ছে e⁻z dz। ওকে আচ্ছা e⁻z এর ইন্টিগ্রেশনই তো e⁻z। তো আমরা কি করব, মাইনাস টিকে থাকবে। এখন আমরা কি করব, আপার লিমিট লোয়ার লিমিট বসাবো, তার আগে আমরা z এর ভ্যালুটাকে ইনপুট দেব। তাহলে cos 3x। ওকে এখন এইখানে আমরা বসাবো π/2 0, মাইনাস টিকে থাকলো π/2 cos 90 মানে 0, তার মানে e⁻0 বলতে 1 মাইনাস cos 0 বলতে কত হচ্ছে আমাদের cos 0 বলতে 1, তাহলে আমাদের টিকে থাকতেছে e। তাহলে আমাদের আলটিমেটলি অ্যান্সার হচ্ছে e-1, আমাদের অ্যান্সার হচ্ছে e-1, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে দেখো বলা হচ্ছে sin α + π/6 + sin α + 5π/6। আচ্ছা এটা খুব ইন্টারেস্টিং না ম্যাথ। দেখো এটা বলি আমি 5 π + π/6, আচ্ছা π - π/6, এটা কি 5 π/6 হয়ে যাচ্ছে, তাই তো। তো এইরকম যদি ঘটনা ঘটে, দেখো এইটা অংশটা এইটা মানে এইরকম ঘটনার ফলে এরকম হচ্ছে, তো এটার অ্যান্সার কি হয়ে যাবে, এটা অবশ্যই সাইন আছে, এটা মাইনাস সাইনে কনভার্ট করা পসিবল। ঠিক আছে, তো এই যদি ঘটনা ঘটে সেক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে 0, মানে কাটাকাটি চলে যাবে। ওকে এটা করে ফেলবা তোমরা একটু, আমরা নেক্সট প্রবলেমে যাচ্ছি। দেখো নেক্সট প্রবলেম কি বলা হচ্ছে,
নেক্সট প্রবলেম বলা হচ্ছে যে e টু দি পাওয়ার y ইকুয়াল টু tan ইনভার্স x, এটা হচ্ছে আমাদের বলা আছে। তো আমি এখন যদি এইটাকে এভাবে না লিখে একটু অন্যভাবে লেখার চেষ্টা করি, অর্থাৎ আমার যেহেতু ddx অফ y এটা বের করতে হবে, তাহলে আমরা কি করব? আমরা প্রথমত x এর ভ্যালুটাকে বের করতে পারি এখান থেকে। ওকে, x এর ভ্যালুটাকে বের করতে পারি। তাহলে x এর ভ্যালু আমরা বের করে নিচ্ছি, অথবা y এর ভ্যালু তুমি বের করতে পারো, কোনো সমস্যা নেই। আমরা y ই নিই, তাহলে হচ্ছে ln tan ইনভার্স x। তাহলে আমি এইটাই বের করব, কিন্তু এই ddx অফ y এইটা বের করার মাধ্যমে উল্টাই দেব। ওকে, তাহলে আমরা dx অফ y ln, তাহলে 1 বাই tan ইনভার্স x, tan ইনভার্স x বলতে 1 বাই রুট ওভার 1 বাই 1 প্লাস x স্কয়ার, এটা। তাহলে আমরা লিখে ফেলি একটু 1 প্লাস এক্স স্কোয়ার tan ইনভার্স এক্স। তাহলে আমি বের করতে বলছি আমাদেরকে dy অফ এক্স, y এর রেসপেক্টে, তাহলে আমরা এটা একটু উল্টায় দেই, তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার tan ইনভার্স এক্স। তাহলে ddx অফ y 1 প্লাস এক্স স্কোয়ার tan ইনভার্স এক্স, আমাদের অ্যান্সার হচ্ছে বি। ওকে, আমাদের 22-23 সেশনে আসা নেক্সট প্রবলেমে বলতে সর্বশেষ প্রবলেম। দেখো আমরা এই ম্যাথটাতে কি করব, একটা সিরিজ দেখার চেষ্টা করব। তো সিরিজ আমরা ডিরেক্ট ম্যাথই দেখি, তো লিখি একটু আমরা x টু দি পাওয়ার 4 এরকম ডটেড অনেকগুলো থাকবে এখানে। তো আমরা মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাস দ্বারা উভয় দিকে গুণ দিচ্ছি আমরা, প্লাস এক্স কিউব প্লাস এক্স টু দি মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস মাইনাস প্লাস, আচ্ছা এখানে মাইনাস ছিল, প্লাস এরকম ডট ডট ডট। এখন আমাদের কথা হচ্ছে 1 মাইনাস ওয়াই, আমরা প্লাস 1 ওই দিকে নিচ্ছি জাস্ট শুধুমাত্র ধারার স্বার্থে, এক্স টু দি পাওয়ার 4 ডটেড 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 এরকম। তাহলে আমরা লিখতে ফেলতেছি 1 মাইনাস ওয়াই, আর এইটা যে ধারা সেটা হচ্ছে 1 প্লাস এক্স, এটার উপর ইনভার্স। তাহলে আলটিমেটলি 1 মাইনাস ওয়াই 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স। এখন এইটা যদি আমি লিখি তাহলে কি লেখা যায়? তাহলে 1 প্লাস এক্স ইকুয়াল টু 1 বাই 1 মাইনাস ওয়াই, কারণ তাহলে এটা আমার হয়ে যাবে একপাশে গিয়ে 1 মাইনাস, তাহলে এক্স ইকুয়াল টু 1 বাই 1 মাইনাস ওয়াই মাইনাস 1। তাহলে 1 মাইনাস ওয়াই 1 মাইনাস ওয়াই মাইনাস 1 সরি 1 মাইনাস ওয়াই 1 মাইনাস 1 প্লাস ওয়াই। তাহলে আমাদের আলটিমেটলি রেজাল্টটা হয়ে যাচ্ছে x ইকুয়াল টু ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস ওয়াই, x ইকুয়াল টু ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস ওয়াই, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কি বুঝতে পারছো? তো দেখো আমরা 50 নম্বর ম্যাথটাও দেখে ফেললাম, অর্থাৎ 22-23 সেশনে আসা 25 নম্বর ম্যাথ। 50 নাম্বার রাখার কারণ হচ্ছে যে আমার প্রথমে বলে দিয়েছি যে একটা সিকোয়েন্স মেনটেন করা, যে এর আগেও আমরা 23-24 কোশ্চেন সলভ করছি এজন্য। ঠিক আছে? তো ঠিক আছে, এগুলোর ভিতর যদি তোমাদের কোনো বুঝতে প্রবলেম হয় তোমরা কমেন্ট বক্সে জানাবা, এবং তোমাদের বন্ধুদেরকে শেয়ার দিবা। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট কোনো ক্লাসে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।